হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই Coach8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 52 দিনগুলি গদ্যটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আর আমরা ইতিমধ্যেই জানি যে গল্পটি লিখেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বন্ধুরা, গত এপিসোডে আমরা 52 দিনগুলো গল্পের প্রথম একাংশ নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। আজকে আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, গত এপিসোডের শেষ দিকে আমরা দেখেছিলাম যখন জেলখানার সুবেদার বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেন যে তিনি কেন জেলখানায়, তখন তার উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন সবে কিসমত বা ভাগ্য। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। বন্ধুরা, এরপর শেখ মুজিবুর রহমান বললেন আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। গাড়ির ভেতর উঠিয়ে জানালা ও দরজার কপাট বন্ধ করে দিল। দুজন ভেতরেই আমাদের সাথে বসলো, আর একটা গাড়িতে অন্যরা পেছনে পেছনে ভিক্টোরিয়া পার্কের পাশের রোডের দিকে চলল। সেখানে যেয়ে দেখি পূর্বেই একজন আর্মড পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। আমরা আস্তে আস্তে নামলাম ও উঠলাম। কোনো চেনা লোকের সাথে দেখা হলো না, যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম। ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বলল। আমি ট্যাক্সিওয়ালাকে বললাম বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। বন্ধুরা, এখানে বঙ্গবন্ধুর সাথে তার জেলসঙ্গী মহিউদ্দিনকেও ফরিদপুরের জেলখানায় নিয়ে যাওয়ার সময় তাদেরকে দরজা জানালা বন্ধ করা যায় এমন একটি ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে দুজন পুলিশও ঘোড়ার গাড়িতে যাচ্ছিল, আর বাকিরা অন্য একটা গাড়িতে তাদের পেছনে পেছনে যাচ্ছিল। এরপর ভিক্টোরিয়া পার্কের পাশের রোডে গেলে তারা দেখতে পান যে একজন পুলিশ তাদের জন্য ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা তখন ঘোড়ার গাড়ি থেকে নেমে ট্যাক্সিতে উঠলেন। এরপর ট্যাক্সিওয়ালাকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধু শেখ মুজিব বললেন ট্যাক্সি ধীরে ধীরে চালাতে, যাতে করে কোনো দুর্ঘটনায় তাদের প্রাণহানি না ঘটে। কিন্তু বন্ধুরা, তোমাদের কি মনে হয় বঙ্গবন্ধুকে প্রাণের ভয় করেন? নিশ্চয় না। আসলে তিনি কৌশলগত কারণে এমনটি বলেছিলেন। তারপর বঙ্গবন্ধু বলেন আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এখন উপায়, কোথাও আমাদের নিয়ে যাবে। রাত 1টায় আর একটা জাহাজ ছাড়বে। আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো। ওপরওয়ালাদের টেলিফোন করলো এবং হুকুম নিল থানায় রাখতে। আমাদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ বঙ্গবন্ধু ও তার সাথীরা যখন নারায়ণগঞ্জের ঘাটে পৌঁছালেন, তখন সেখানে যেয়ে তারা খবর পেলেন যে জাহাজ ছেড়ে চলে গেছে। তবে রাত 1টায় আরেকটি জাহাজ ছাড়বে। তাই তখন তাদের নিয়ে যাওয়া হলো নারায়ণগঞ্জ থানায়। সেখানকার পুলিশেরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিলে তাদের হুকুমে বা তাদের পরামর্শে বঙ্গবন্ধুকে থানাতেই রাখতে বাধ্য হলেন। এরপর সেখানে তাদের পুলিশ ব্যারাকের একটি ঘরে নিয়ে যাওয়া হলো। এরপর লেখক অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন রাত 11টায় আমরা স্টেশনে আসলাম। জাহাজ ঘাটেই ছিল। আমরা উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করল। রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম। বললাম জীবনে আর দেখা নাও হতে পারে। সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দুঃখ আমার নাই। একদিন মরতেই হবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। অর্থাৎ রাত 11টায় বঙ্গবন্ধু ও তার সাথীকে থানা থেকে স্টেশনে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তারা দেখেন জাহাজ ঘাটেই ছিল। এরপর তারা জাহাজে উঠে পড়লেন। কিন্তু জাহাজ না ছাড়া পর্যন্ত তার সহকর্মীরা সকলে অপেক্ষা করল। পরবর্তীতে জাহাজ ছাড়ার আগ মুহূর্তে রাত 1টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহকর্মী যারা
তাকে দেখতে এসেছিল, সকলের কাছে তিনি বিদায় নিলেন এবং তিনি তাদের বললেন জীবনে আর দেখা নাও হতে পারে, সকলে যেন তাকে ক্ষমা করে দেয়। বন্ধুরা, তিনি আরও বলেন তার কোনো দুঃখ নেই, কেননা তিনি জানেন যে একদিন সকলেরই মরতে হবে। অর্থাৎ তার যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে তা তিনি খুব ভালো করেই জানেন। কিন্তু তিনি যে মৃত্যুকে ভয় পান না, সেজন্যই তিনি সর্বদা মৃত্যুকে আলিঙ্গন করে নিতে প্রস্তুত। শেখ মুজিবের মতে মৃত্যু তো সকলেরই ঘটে, কিন্তু সাধারণ মৃত্যুর চেয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যে মৃত্যু ঘটে তার চেয়ে শান্তির মৃত্যু আর কিছুতেই হতে পারে না। বন্ধুরা, এরপর শেখ মুজিবুর রহমান বললেন জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম। সকালে দুইজনে পরামর্শ করে ঠিক করলাম জাহাজে অনশন করি কি করে। আমাদের জেলে নিতে হবে অনশন শুরু করার পূর্বে। সমস্ত দিন জাহাজ চলল, রাতে গোয়ালন্দ ঘাটে এলাম। সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুর পৌঁছালাম। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করল না। আমরা দুইজনে জেল সিপাহীদের ব্যারাকের বারান্দায় কাটালাম রাত। বন্ধুরা, এখানে বঙ্গবন্ধু তার সহকর্মীদের থেকে বিদায় নেওয়ার পর জাহাজ ছেড়ে দিল। এরপর তারা বিছানা করে জাহাজের ভিতর শুয়ে পড়লেন। তারপর ঘুম থেকে উঠে সকালবেলা তারা দুজনে অর্থাৎ বঙ্গবন্ধু এবং মঈউদ্দিন পরামর্শ করলেন যে কিভাবে তারা জাহাজে অনশন করবেন। এরপর সারাদিন জাহাজ চলার পর তারা রাতে গোয়ালন্দ ঘাটে গিয়ে পৌঁছালেন। সেখান থেকে ট্রেনে করে তারা রাত 4টায় ফরিদপুরে পৌঁছালেন। কিন্তু সে সময়ে অফিস টাইম না থাকায় জেল কর্তৃপক্ষ তাদের গ্রহণ করল না। তাই তারা দুজনেই জেল সিপাহীদের ব্যারাকের বারান্দায় রাত কাটালেন। বন্ধুরা, তিনি আরও বলেন সকালবেলা সুবেদার সাহেবকে বললাম জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, চলেন কিছু নাস্তা করে আসি। নাস্তা খাবার ইচ্ছা আমাদের নাই, তবে যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুরের জেলে আছি এবং অনশন ধর্মঘট করছে। আধা ঘন্টা দেরি করি, তারপরে দেখলাম কাউকে দেখি কিনা। চায়ের দোকানের মালিক এসেছে, তাকে আমি আমার নাম বললাম এবং খবর দিতে বললাম আমার সহকর্মীদের। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধু সুবেদার সাহেবকে বললেন জেল অফিসাররা না আসা পর্যন্ত তাদেরকে জেলে নিবে না, সেজন্য তিনি সুবেদারকে নাস্তা করার প্রস্তাব দিলেন। কিন্তু বন্ধুরা, নাস্তা করা তো বঙ্গবন্ধুর উদ্দেশ্য নয়, কেননা তিনি অনশনে রয়েছেন। তার এই কথা বলার মূল উদ্দেশ্য ছিল এতে করে যাতে ফরিদপুরে কারো সাথে তার দেখা হয়ে যায়, তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে যে তারা ফরিদপুরের জেলে আছেন এবং অনশন করছেন। আমরা জেলের দিকে রওনা করছি, এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নামও মহিউদ্দিন, সকলে মহি বলে ডাকে, তার সঙ্গে দেখা। আমি যখন ফরিদপুরে 1946 সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলাম তখন আমার সাথে কাজ করেছে সে। মহি সাইকেলে যাচ্ছিল, আমি তাকে দেখে ডাক দিলাম নাম ধরে। সে সাইকেল থেকে আমাকে দেখে এগিয়ে আসলো। আইবি নিষেধ করছিল, আমি শুনলাম না। তাকে এক ধমক দিলাম এবং মহিকে বললাম আমাদের ফরিদপুরের জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছে, সকলকে এই খবর দিতে। বন্ধুরা, আজকে তাহলে গল্পের এতটুকুই থাক। গল্পের বাকি অংশটুকু নিয়ে পরবর্তী এপিসোডগুলোতে আমরা আলোচনা করব। আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে, আর পুরো গল্পটি শেষ করতে পারলে তখন তোমাদের আরও ভালো লাগবে। তাহলে গল্পের বাকি অংশগুলো দেখার জন্য তোমাদের চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডগুলোর দিকে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো J8-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। নারায়ণগঞ্জ জাহাজ ঘাটে সকলের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বঙ্গবন্ধু বলেন জীবনে আর দেখা নাও হতে পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়, একদিন মরতেই হবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে। শেখ মুজিবুর রহমান ফরিদপুরে 1946 সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন।